জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আজ। জুলাই সনদ আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়নের দাবি, আন্দোলনের আভাস জামায়াত আমিরের। কালবৈশাখী ঝড়ের পর ঢাকায় দিনে বাড়তে পারে তাপমাত্রা, আকাশ মেঘলা থাকলেও নেই বৃষ্টির সম্ভাবনা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ট্রাম্প, ইরানে আরো কঠোর হামলার হুমকি, পাথর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এবং ইরান বিশ্বকাপ খেলবেই, কোনো প্ল্যান বি নেই, মন্তব্য ফিফা সভাপতির। বললেন, ফুটবলের মাধ্যমে বিশ্বকে এক করাই লক্ষ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাদে মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে 3 দিন সশরীরে এবং 3 দিন অনলাইনে ক্লাস করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে অনলাইনে পাঠদান চললেও শিক্ষকদের সশরীরে উপস্থিত থেকে ক্লাস নিতে হবে। এছাড়া ব্যবহারিক ক্লাসগুলো সরাসরি অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে করোনা মহামারীর সময়ও দেশে বিকল্প হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল। জুলাই সনদ আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের দাবি আদায়ে রাজপথে আন্দোলনের আভাস দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে বাইরে এসে সাংবাদিকদের তিনি এমন আভাস দেন। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলন করবেন তারা। 11 দল দ্রুতই একত্রে বসে সিদ্ধান্তগুলো নেবে বলেও জানান তিনি। আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে এখানেই হাউজের ভিতরেই তার সমাধান হোক। হাউজের ভিতরে সমাধান হলে জনগণ আনন্দিত হতো। গতদিন আমরা অনুরোধ করেছিলাম যে আমিও বললাম, আপনিও বললেন, আমরা বললাম, আপনারা বললেন, এখন আমরা আলাদা হয়ে গেলাম কেন? আসেন আমরা জনগণের চূড়ান্ত রায়টাকে আমরা সম্মান করি, তাহলে এই মহান সংসদ আরও বেশি সম্মানিত হবে। আপনারা শুনেছেন আমার এই আহ্বান, কিন্তু না, এই আহ্বানের প্রতি তারা সম্মান প্রদর্শন করেনি, তারা ব্যর্থ হয়েছে। এখন যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এই ক্ষেত্রে অতীতে দেশ এবং জনগণের স্বার্থে আমরা দেশবাসীকে পেয়েছি, দেখেছি। এবারও আমরা গভীরভাবে আশা রাখি দেশবাসী আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তেল সংকটের গুঞ্জনে চুয়াডাঙ্গা জুড়ে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি তেল বিতরণের শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। ইতোমধ্যে 20,000 কার্ড বিতরণ করা হয়েছে। এতে কতটা কমবে ভোগান্তি, সেটি এখন বড় প্রশ্ন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। তেল সংকটের আশঙ্কায় চুয়াডাঙ্গার 22টি পেট্রোল পাম্পে গত কয়েকদিন ধরেই দেখা যায় দীর্ঘ লাইন। মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, সবখানেই এক চিত্র। পরিস্থিতি সামাল দিতে 30 মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় ফুয়েল কার্ড বিতরণ। তবে অতিরিক্ত ভিড়ের কারণে পরদিন থেকে কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয় 4টি উপজেলা পরিষদে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করছেন গ্রাহকেরা। কার্ড হাতে পেয়ে অনেকের মুখেই স্বস্তির ছাপ। লাইনের মাধ্যমে সুন্দরভাবে আমরা কার্ড পেয়েছি, আর এর জন্য অনেক কাগজপত্র লাগে না। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের আইডি কার্ড এবং
এনআইডি কার্ড আর কি ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার ফটোকপি আর পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। এর মাধ্যমে এই যে আমি হাতে কার্ড পেয়েছি। আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশনায় আমাদের চুয়াডাঙ্গাবাসীকে উনি আহ্বান করছেন যে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ফুয়েল কার্ডে সংগ্রহ করতে পেরেছি এবং এর জন্য খুবই আনন্দিত। জেলা প্রশাসন জানায় 2 দিনেই 20,000-এর বেশি আবেদন জমা পড়ে এবং একই সংখ্যক কার্ড বিতরণ করা হয়েছে। মোট 35,000 কার্ড ছাপানো হয়েছে। মোটামুটি প্রথম অবস্থায় একটু সংকট ছিল, কার্ড ছিল না, কার্ড অনেকটা টানাটানি করে মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে আসছে। প্রথম অবস্থায় একটু সমস্যা ছিল, কিন্তু এখন বর্তমানে সমস্যা নেই, সুন্দরভাবে কার্ড ডিস্ট্রিবিউশন করছে। সেই লক্ষ্যে আমি আমার কার্ডটা পেয়েছি। 1 এপ্রিল থেকে এই ফুয়েল কার্ডের মাধ্যমে জেলার সব পেট্রোল পাম্পে তেল বিতরণ কার্যক্রম চালু হয়েছে। এতে নির্ধারিত গ্রাহকেরাই তেল নিতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের দাবি, সব যানবাহন মালিককে এই ব্যবস্থার আওতায় আনতে সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, কার্ড পেলেও কি পাম্পের সামনে দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে, নাকি নতুন এই ব্যবস্থাই হয়ে উঠবে আরেক চ্যালেঞ্জ? সেটিই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। এদিকে পাম্পে অযৌক্তিক জরিমানা আদায় সহ নানা অভিযোগে সিলেট জেলার সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাম্পে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনবরত হিসাব নেওয়া, পাম্পে পুলিশ নিয়োগ, 6টি পাম্পে জরিমানা আদায় করায় তেল বিক্রি না করার সিদ্ধান্ত গ্রহণ করেন পাম্প মালিকরা। সিদ্ধান্ত মোতাবেক সিলেট বিভাগের সিএনজি, এলপিজি সহ সব পাম্প মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। সরকারের প্রতিনিধিরা চালাতে পারলে তাদের কোনো আপত্তি নেই বলে জানান তিনি। এছাড়া মেঘনা ডিপোতে তেলের চালান বাইরে বিক্রি হয়েছে এমন সন্দেহে জরিমানা আদায় করা হয়েছে। এজন্য সন্ধ্যা থেকে 3 জন মালিক অপেক্ষায় থাকলেও সেটি সমাধান হয়নি, ফলে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেল ভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বুধবার রাতে 9:30টায় ট্রেনটির 6টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কার্যক্রমের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা যায়, জ্বালানি তেল ভর্তি ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত 9:30টার দিকে মাধবপুরের মনতলা রেল স্টেশন অতিক্রমকালে এর 6টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে আজ। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল 3টায় ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এলপিজির পাশাপাশি অটো গ্যাসের দামও ঘোষণা করা হবে। এর আগে গত 2রা মার্চ সবশেষ মার্চ মাসের জন্য সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1341 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া ভোক্তা পর্যায়ে 3 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 61 টাকা 83 পয়সা নির্ধারণ করা হয়েছিল। রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে আজ আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টায় তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 90%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 21 ডিগ্রি সেলসিয়াস।
রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে আরও কঠোর হামলা চালাবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলে দাবি ট্রাম্পের, আর সেটির ব্যাখ্যা দিতেই তিনি এই ভাষণ দিচ্ছেন বলে জানান। ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহে ইরানের উপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানা হবে। তাদের পাথর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে যেখানে তাদের থাকার কথা। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, শাসন পরিবর্তন তাদের লক্ষ্য ছিল না, কিন্তু তাদের সব শীর্ষ নেতার মৃত্যুর কারণে বাস্তবে শাসন পরিবর্তন হয়ে গেছে। তারা সবাই মারা গেছেন। প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময় এলো যখন এর মঙ্গলবারই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ, এমন শঙ্কা প্রকাশ করে বুধবার সংবাদ প্রচার করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী 4 মার্চের তথ্য অনুযায়ী বাংলাদেশের ডিজেল মজুদ কমে দাঁড়িয়েছে 1,15,473 টনে, যা প্রায় 9 দিনের চাহিদা মেটাতে সক্ষম। অন্যদিকে অক্টেনের মজুদ কমে 28,152 টনে দাঁড়িয়েছে, যা প্রায় 2 সপ্তাহের চাহিদা পূরণ করতে পারবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এপ্রিল মাসে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে 40,000 মেট্রিক টন ডিজেল আমদানি করতে যাচ্ছে, যা মার্চ মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। এমন পরিস্থিতিতে জ্বালানি ও গ্যাস আমদানির জন্য বাংলাদেশ $250 কোটি বেশি বৈদেশিক সহায়তা খুঁজছে। প্রতিবেদন অনুযায়ী গত মাসের শেষ দিকে দেশের ইস্টার্ন রিফাইনারিতে প্রায় 80,000 টন অপরিশোধিত তেল মজুদ ছিল, যা দিয়ে মাত্র 2 সপ্তাহের কিছু বেশি সময় চাহিদা পূরণ সম্ভব। ডিজেলের মজুদও একইভাবে চাপে রয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও 2026 বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কার্যত দূর করে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্ল্যান এই একমাত্র পরিকল্পনা, অর্থাৎ কোনো বিকল্প ছাড়াই বিশ্বকাপ খেলবে ইরান। তুরস্কের আন্তলিয়ায় কোস্টারিকার বিপক্ষে ইরানের প্রস্তুতি ম্যাচ চলাকালে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ইনফান্তিনো বলেন, বর্তমান জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও ফিফার লক্ষ্য হচ্ছে ফুটবলের মাধ্যমে বিশ্বকে এক করা। তিনি আশ্বাস দেন, বিশ্বকাপের প্রস্তুতিতে ইরানকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে এবং তাদের জন্য সেরা পরিবেশ নিশ্চিত করা হবে। ইরান কোস্টারিকাকে হারিয়েছে 5-0 গোলে। 2026 বিশ্বকাপ শুরু হবে 10 জুন। যৌথভাবে আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এই আসরে প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে এবং মোট ম্যাচ হবে 104টি, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। তবে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয় মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আজ। জুলাই সনদ আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়নের দাবি, আন্দোলনের আভাস জামায়াত আমিরের। কালবৈশাখী ঝড়ের পর ঢাকায় দিনে বাড়তে পারে তাপমাত্রা, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ট্রাম্প, ইরানে আরো কঠোর হামলার হুমকি, পাথর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এবং ইরান বিশ্বকাপ খেলবেই, কোনো প্ল্যান বি নেই, মন্তব্য ফিফা সভাপতির। বললেন, ফুটবলের মাধ্যমে বিশ্বকে এক করাই লক্ষ্য।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।